This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 14ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা মঞ্চ ঘিরে জটিলতা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে এসপিজির তরফে মঞ্চ খুলে ফেলার নির্দেশ। খবর সূত্রে যেখানে মঞ্চ বাঁধা হয়েছে গোটা অংশটাই হ্যাঙ্গারে ঢাকা। এসপিজির তরফে জানানো হয়েছে মঞ্চের নিচে মাটি পরীক্ষা করা প্রয়োজন। অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মাটির গভীরেও পরীক্ষা করা হবে। এর জন্য মঞ্চের কাঠামো খুলে ফেলতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে এসপিজি সন্তুষ্ট হলে ফের বাঁধা হবে মঞ্চ। সমগ্র হ্যাঙ্গারটি না খোলা হলেও মঞ্চের অংশ খুলে ফেলা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, আর তার জন্য জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। 100 ফুট বাই 48 ফুট এবং উচ্চতায় 10 ফুটের এই যে সভামঞ্চ ইতিমধ্যেই তৈরি করা হয়েছিল, সেই সভামঞ্চ কিন্তু এই মুহূর্তে খুলে ফেলতে দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে বা নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখার জন্যেই কিন্তু এসপিজির তরফ থেকে এই সভামঞ্চ আপাতত সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। এবং সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকে এই যে সভামঞ্চের যে এলাকা, সেই এলাকার গোটা মাটির নিচের অংশে পরীক্ষা নিরীক্ষা চালাবেন এসপিজির যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন। এবং সেই পরীক্ষা নিরীক্ষা পর্ব শেষ হওয়ার পরে এসপিজির ছাড়পত্র মিললেই কিন্তু আবার পাকাপাকিভাবে এই যে সভামঞ্চ 100 ফুট বাই 48 ফুট এবং যার 10 ফুট উচ্চতা, সেই সভামঞ্চ আবার তৈরির কাজ শুরু হবে। যদিও বিজেপি নেতৃত্বের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই প্রধানমন্ত্রীর জন্য যে সমাবেশ মঞ্চ তৈরি হয়েছে এটা সম্পূর্ণটাই অস্থায়ীভাবে করা হয়েছিল। এসপিজির ছাড়পত্র মিললেই তারপরে পাকাপাকিভাবে এই সভামঞ্চের কাজ শুরু হবে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। একটা প্রাথমিক দেয়া হয়েছে একটা আন্দাজ করার জন্য। ওটা মঞ্চ চেকিং হয়, হাই সিকিউরিটি জায়গা, এসপিজি আসবে, সিকিউরিটি ক্লিয়ারেন্স দেবে, তারপরেই মঞ্চ তৈরি হয়। এরকম বহু জায়গায় বহুবার এরকম করে রাখা হয়, তারপরে তারা চেকিং করে তারপরে করে। এটার কোনো কিছু আপনারা কে কি খবর করছেন আমার জানা নেই। এ প্লেসমেন্ট এদিক ওদিক হয়, এ নর্মাল প্রসেস। আর বিনা ক্লিয়ারেন্সে মঞ্চ তৈরি হয়? যারা বলছেন বা যারা করছেন তারা আমার মনে হয় না জেনে বুঝে করছে। মঞ্চের যে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ এই বিষয়গুলো আছে সেগুলো তাদের সাথে আমরা শেয়ার করব, তারপরে তারা গো অ্যাহেড দেবে, তারপরে আমাদের অরিজিনাল মঞ্চ বাঁধবে। তো আমি প্রথম থেকেই জানি যে এসপিজি যখন আসবে তারপরে সিকিউরিটি ক্লিয়ারেন্স হবে, তারপরেই সব কিছু হবে। কে আপনাদেরকে বলেছে কি বলেছে আমার জানা নেই। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা এসপিজির থেকে জেনে নিন। আমার কোনো কিছু এই বিষয়ে জানা নেই। এদিকে ভোটের আগে টাকার খেলা নিয়ে দলকে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা কর্মসূচি শেষ করার সময় দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। নজর রাখতে হবে, কখনো কখনো কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। টাকা আসে আবার চলে যায়, আপনারা সম্মানের সঙ্গে বাঁচুন, বার্তা মমতার। কখনো কখনো কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। টাকা আসে চলে যায়, কিন্তু লোকে যখন জেনে যায় এই লোকটা টাকা নিয়েছে, সেটা কিন্তু চাপা থাকে না। তাতে কিন্তু মানুষের কাছে চিরকালের মতো গদ্দার হয়ে পরিচিত থাকতে হয়। কেন এই বদনাম নেবেন? আপনারা সম্মানের সাথে বাঁচুন। আমাদেরও যদি কাউকে কেনবার চেষ্টা করে আমরা কিন্তু নজর রাখবো, সেটা সম্বন্ধে সতর্ক থাকবেন। ধর্মতলা থেকে ধর্ণা প্রত্যাহার মুখ্যমন্ত্রী। 101 ঘন্টা পর এসআইআর ইস্যুতে করা ধর্ণা তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশকে জয় হিসেবেই দেখছে তৃণমূল। সব দরজা বন্ধ করে দিয়েছিল, এখন কিছুটা রাস্তা বের হয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রী। যেহেতু অনেকটা বিচার পাওয়া গেছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি। আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি। আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। ইলেকশনও আছে সামনে, তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? আমি এখানে 26 দিন অনশনও করে গিয়েছিলাম সিঙ্গুরের ব্যাপারে পণ করে। আর দেখুন কীরকম ইতিহাস মিলিয়ে দিয়েছে। সিঙ্গুরের সময় যে লোকটা জোর করে চাষিদের জমি অধিগ্রহণ করেছিলেন, সেই লোকটাই আজকে ইলেকশন কমিশন এখানে তাকে ডেপুটি ইলেকশন কমিশনার না কি যেন একটা পোস্ট দিয়ে পাঠিয়েছে। আর সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের জয়যাত্রা এইখানকার মঞ্চ থেকে শুরু হয়েছিল। এবং আগামী দিনেও জেনে রাখবেন, হিস্ট্রি কিন্তু রিপিটস হয়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। জ্ঞানেশ কুমারজি এয়ারপোর্টে নামা থেকে
তার সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তার রাষ্ট্রপ্রেমের প্রতি অবিচল থেকে তিনি দাপিয়ে বেরিয়েছেন কলকাতাতে। হাতি চলে বাজার, কুত্তা ভুঁকে হাজার। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্না মঞ্চে থাকার দরকার নেই। যে ধর্না মঞ্চে ডবল ডবল এসি আছে, ভালো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক কিছু আছে। এদিকে ধর্ণা দলের আগে ধর্ণা মঞ্চে ছবি আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা সেই ছবিতে লেখা ভ্যানিশ। কেন এমন ছবি আঁকলেন তাও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। মারা গিয়েছেন এসআইআরে, মানে ডেড বডিগুলোকে ভ্যানিশ করে দিয়েছে এসআইআরে, সেই জন্য পাশে দুটো মালা রাখা আছে। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ দিয়ে দুটো মালা করা হয়েছে। এটা সিম্বলিক ছবি, নাথিং এলস। গণেশ কুমারজিকে যে ভাষায় উনি বলছেন, আমাদের সেই শিক্ষা নয় পারিবারিক। মমতা ব্যানার্জি যে যে শব্দ বা ভাষা ব্যবহার করেন, আমরা সেগুলো করতে পারবো না, করব। এগুলোই খুব খারাপ লাগে আমার। প্রতিটি মানুষের একটা ঈশ্বর প্রদত্ত একটা গায়ের রং আছে, চেহারা আছে, বাবা মার নাম টাইটেল রয়েছে। সেইগুলোকে নিয়ে কটাক্ষ করা অমানবিক এবং এটা শিক্ষার পরিচয় নয়, শিক্ষিত মানুষের পরিচয় বহন করে না। তো উনি এই যে গণেশ কুমারজিকে যে ভাষায় উনি বলছেন, আমাদের সেই শিক্ষা নয় পারিবারিক। মমতা ব্যানার্জি যে যে শব্দ বা ভাষা ব্যবহার করেন, আমরা সেগুলো করতে পারবো না, করবো না। যুদ্ধের জেরে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সরবরাহে তীব্র ঘাটতি, চড়া দাম, গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না হলে রেস্তোরাঁ শিল্প ব্যাপক ক্ষতির আশঙ্কা। একাধিক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। দেশ জুড়ে বহু হোটেলে হাহাকার, কারণ গ্যাসের গেরো। এক লাফে 60 টাকা দাম বেড়েছে 14.2 কেজির রান্নার গ্যাসের। 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। একে তো দাম বেড়েছে, তার উপর যুদ্ধের জেরে রান্নার গ্যাসের সংকট। এই পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এসমা জারি করেছে কেন্দ্র। এর ফলে গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। মোদী সরকার জানিয়েছে, গৃহস্থালির গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বাণিজ্যিক গ্যাসের আকাল আরও তীব্র। হোটেল ব্যবসা লাটে ওঠার মুখে মুম্বাই, বেঙ্গালুরুতে। দুদিনের মধ্যে সংকট না মিটলে ব্যবসা বন্ধের আশঙ্কা ব্যবসায়ীদের। একই আশঙ্কা তৈরি হয়েছে কলকাতাতেও। কমার্শিয়াল গ্যাস প্ল্যান্ট থেকে লোড দিচ্ছে না, গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যান্টে। ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র হাতে গোনা কয়েকদিনের স্টক রয়েছে, আর যার ফলে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে হোটেল রেস্তোরাঁ মালিকদের মধ্যে। এমনকি হোটেল রেস্তোরাঁ মালিকরা ইতিমধ্যেই যে অভিযোগ করতে শুরু করেছেন যে গ্যাস নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার ফলে ইতিমধ্যেই ব্ল্যাক মার্কেটিং শুরু হয়েছে, বেশি দামে তাদেরকে গ্যাস কিনতে হচ্ছে। আর এই অনিশ্চিত পরিস্থিতি যদি আরও কিছুদিন চলতে থাকে, তাহলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেই দাবি করছেন তারা। জ্বালানি সংকটে ঝাঁপ পড়ল কলকাতার একটি নামী রেস্তোরাঁ সংস্থার একাধিক আউটলেটে। গ্যাস একদম বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে আসছে না। তো আমাদের অলরেডি 3টে শাখা বন্ধ রাখতে হয়েছে। আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছে তারা পরিষ্কার বলে দিয়েছে যে গ্যাস এই মুহূর্তে সাপ্লাই করা যাবে না। সমস্যায় শহরে নামকরা বিরিয়ানি চেন। গ্যাস না মেলায় কাঠের উনুনে বিরিয়ানি তৈরির ভাবনা সংস্থার। পরিস্থিতি সামলাতে কয়েকটি ব্রাঞ্চ বন্ধ করার কথা ভাবছেন তারা। যেখানে কমার্শিয়াল গ্যাসগুলো উৎপাদন হয়, যেমন হলদিয়া, যেমন বজবজ থেকে আসে, যেমন কল্যাণী, এই 3টে জায়গা থেকে আসে, অলরেডি গ্যাস বন্ধ। আজকে আমাদের কাছে খবর এটা লাস্ট, আমাকে এখন 10টা দিচ্ছে, আমার এখানে লাগে 20টা লাগে। গোটা ব্রাঞ্চ, অল ওভার ব্রাঞ্চ মিলে আমাদের ডেলি 60 পিস লাগে। ছোট হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত, কিভাবে হোটেল চালাবেন ভেবে কুল পাচ্ছেন না। আমরা সাপ্লাই না পাই তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। গ্যাস পেলে চালাবো, না পেলে কোথা থেকে চালাবো। গ্যাসের খুব অবস্থা খারাপ, আমরা দোকান কি করে চালাবো সেটাই আমরা ভাবছি। আমরা তো ভাবছি এবারে দোকান না বন্ধ হয়ে যায় আমাদের। আজকে সকাল থেকে অলরেডি ক্রাইসিস তৈরি হয়ে গেছে, এখন আগামী দিন কি করব কিছু বুঝতে পারছি না। পাওয়া না গেলে আর কি হবে, বন্ধ হয়ে যাবে। এত দামে তো আমরা নিতে পারবো না। রেস্তোরাঁগুলির জন্য বরাদ্দ গ্যাসের সরবরাহ নির্ধারণ করার জন্য পৃথক কমিটি গড়েছে কেন্দ্র।
দুটি গ্যাস বুকিং এর মধ্যে ব্যবধান আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার। এবার থেকে 25 দিনের আগে নতুন সিলিন্ডার নয়। এখন 21 দিন 22 দিন মাস পার হয়ে যাবে, 1 মাসের জায়গায় 2 মাস পার হয়ে যাবে। তেলের দাম কোথায় উঠে দেখুন। গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। পাবলিসিটিতে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা তো সাবসিডি দিতে পারেন। সমস্ত কিছুকে নিয়ে নন ইস্যুগুলোকে ইস্যু করা এবং ন্যারেটিভ তৈরি করার প্রবণতা রয়েছে তৃণমূলীদের মধ্যে এবং মমতা ব্যানার্জির। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেল সংশোধনাগারগুলিকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই দেশে এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে 10%। সুজয় পাল, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ বাংলায় কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী গ্যাস সরবরাহে টান পড়েছে। এর জেরে ফাঁপড়ে অটো চালক সহ সিএনজি চালিত গাড়ি চালকরা। শহরের পাম্পগুলিতে সিএনজি ও সিপিজি নিতে দীর্ঘ লাইন, 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে গ্যাস। গ্যাসের দাম বাড়লে ভাড়া বৃদ্ধি নিয়ে আশঙ্কা, যা নিয়ে দুশ্চিন্তায় সকলেই। প্রচণ্ড আপনার অনেক সময় লাগছে আমাদের গ্যাসের জন্য। প্রত্যেকটা দিন ধরে রাখুন 2.5 থেকে 3 ঘন্টা, কোনো সময় 3.5 ঘন্টা। এবার আপনারাই বলুন, গাড়ি চালাবো না গ্যাস ভরবো বলুন। টাইমে পাওয়া যাচ্ছে, একটু লাইন দিতে হচ্ছে, গ্যাসের খুব কষ্ট হচ্ছে, এত লাইন দিয়ে আমরা গ্যাস নিচ্ছি। এবার গ্যাসের তো যা অবস্থাতে যুদ্ধ নিয়ে, হ্যাঁ, এখন এই কারণে গ্যাস সাপ্লাই খুব কমই আসছে। যদি আমরা ভাড়াটা বাড়াই, আম পাবলিকদের ওপরে এই ইফেক্টটা পড়বে। 10 টাকা ভাড়া যদি 20 টাকা দিয়ে যায়, সে টাইমে কিন্তু যে যেতে পারবে, কিন্তু তার ভাড়াটা বেশি গেলে তার কিন্তু সংসারে ইফেক্ট পড়বে। একদিকে কেন্দ্র সরকারের নয়া নীতি যে গ্যাসের ওপর, কমার্শিয়াল গ্যাসের ওপরে নিয়ন্ত্রণ আনা হচ্ছে, তার প্রভাব কিন্তু শুধু যুদ্ধের বাজারে না, তার প্রভাব কলকাতাতে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে যারা গ্যাস নিতে এসছেন, যে অটোর যে ড্রাইভার দাদারা রয়েছেন, তারা যে গ্যাস ভরতে এসছেন, তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন গ্যাস ভরতে এসে কারো সময় লাগছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4-5 ঘন্টা অবধিও চলছে। আমরা বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখলাম, কোথাও সিএনজির জন্য তো সিএনজি নেই, তাই পেট্রোল পাম্পের যে সিএনজির বিভাগ সেটা পুরো বন্ধ রয়েছে। আর যেখানে এলপিজি রয়েছে সেখানেও কিন্তু আমরা কথা বলে যে পরিমাণ মতো যে এলপিজি, কোথাও যদি দিনে 2 গাড়ি 3 গাড়ি যদি লাগে, সেখানে আজকের থেকেই দেখা যাচ্ছে 1 গাড়ি বা 2 গাড়ি করে এলপিজি পাওয়া যাচ্ছে, এবং তার প্রভাব যে এখানে মার্কেট রয়েছে তার উপরেও পড়ছে। কিন্তু যারা কিনা ড্রাইভার দাদা রয়েছেন, তারা পরিষ্কার বলছেন এই যে চাপটা, এটা যদি কোনো সরকার যদি ঠিকভাবে না বোঝে, তার চাপ কিন্তু মধ্যবাড়ির যারা রয়েছে, মধ্যবিত্ত বাড়ির হেসেলেও কিন্তু পড়বে। কারণ কমার্শিয়াল গ্যাস যদি না পায়, তাহলে বাড়িতে তারা কীভাবে হাতের হাঁড়িটা চড়াবে বাড়ি শুধু গ্যাস দিয়ে। ক্যামেরায় সূর্যেন্দুর সাথে সুদীপ্ত, TV9 বাংলা, কলকাতা। গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় একাধিক পদক্ষেপ কেন্দ্রে। দেশীয় এলপিজি উৎপাদন 10% বৃদ্ধি করা হয়েছে, খবর পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে। এলপিজি আমদানির জন্য পশ্চিম এশিয়ার বাইরে অন্যান্য দেশেও বরাদ দেওয়া হয়েছে। খুব দ্রুত এলপিজির নতুন বরাদ দেশে চলে আসবে, খবর পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে। বাণিজ্যিক গ্যাস সরবরাহ পর্যালোচনায় 3 সদস্যের কমিটি গঠন। আইওসি, এইচপিসিএল, বিপিসিএল এর শীর্ষকর্তাদের নিয়ে 3 সদস্যের কমিটি গঠন। রেস্তোরাঁ সংগঠনের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলির কথা বলবে, সূত্র মারফত এমনটাই খবর। নরেন্দ্রপুরে একটি সংস্থার কারখানায় আগুন, রাত 9টা নাগাদ আগুন লাগে বলে খবর। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। ছবি দেখছেন সেই মুহূর্তে। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, কি আপডেট? দেখো, নরেন্দ্রপুরের এই চাবর কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা আনুমানিক 9টা থেকে 9:30 নাগাদ আগুন লাগে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ এবং দমকল সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে এই নরেন্দ্রপুরের চাবর কারখানার আর যে গোডাউন, সেই গোডাউনে এই কারখানাতে যে এদের প্রোডাকশন হয়, তার যে উচ্ছিষ্ট অংশ, অর্থাৎ সেই উচ্ছিষ্ট অংশ এবং কার্টুন এই গোডাউনে রাখা হতো, এবং সেই কার্টুন থেকে কার্যত আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং এই আগুন লাগানো ঘটনায় এলাকাটা হয়তো উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণের জন্য এই আগুন, তার ইনভেস্টিগেশন ইতিমধ্যেই শুরু করেছে দমকলের আধিকারিকরা এবং সোনারপুর পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ।